ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগস্ট। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সঙ্গে সই হওয়া সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট থাকা ব্যক্তিরা একে অন্যের দেশে ভিসা ছাড়াই থাকতে পারবেন ৪৫ দিন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে সে মেয়াদও শেষ হয়ে গেছে ১৮ সেপ্টেম্বর। এছাড়া গত মেয়াদের সব কূটনৈতিক পাসপোর্ট অন্তর্বর্তী সরকার বাতিল করায় প্রশ্ন উঠেছে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী ভারতে থাকছেন কোন মর্যাদায়? তবে সেটি রাজনৈতিক আশ্রয় না শরণার্থী, তা নিয়ে নীরব ঢাকা দিল্লি। নরমালি এটা হলো ক্যালেন্ডার ডে, কিন্তু বিয়ন্ড দ্যাটও কিন্তু থাকতে পারে না এমন কোনো কথা নাই। আমাদেরও অনেকেই বিভিন্ন দেশে থেকেছে পাসপোর্ট ছাড়া। আমরা কোনো আগ্রহ প্রকাশ করিনি এখন এই ব্যাপারে অফিসিয়ালি। তবে আইনজীবীদের ব্যাখ্যা, শেখ হাসিনাকে ভারতে স্বাগত জানানো হয় সরকারিভাবে। ঢাকার চোখে তিনি পালিয়ে গেছেন, আর ভারতের বক্তব্য সেখানে যাওয়ার ইচ্ছের কথা জানান শেখ হাসিনা। তাতে দিল্লি রাজি হয়েছে। এসবই প্রমাণ করে সাবেক প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবেই দেখছে মোদি সরকার। ফলে ইন্ডিয়া যেমন তাকে রাখতে পারে না, তাকে আবশ্যিকভাবে অব্লিগেটরি যে তাকে ডিপোর্ট করতেই হবে, সেই যে বাধ্যবাধকতা আছে, ইন্ডিয়া সেই বাধ্যবাধকতা কিন্তু পালন করেনি। সুতরাং এর থেকেই বোঝা যায় যে ইন্ডিয়া শেখ হাসিনাকে সাধারণ নাগরিক হিসেবে তাকে আশ্রয় দিয়েছে, সেটা বলা যায় না। তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় তাকে আশ্রয় দিয়েছে। আইন অনুযায়ী যদি বিবেচিত হয়, শেখ হাসিনা ইন্ডিয়ার থেকে অন্য কোনো দেশে যেতে পারেন না। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ ১৫০ বেশি মামলা হয়েছে সারা দেশে। বিচার শুরু হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাইবে ঢাকা। ভারতের আইনজীবী একে অসম্ভব বললেও সম্ভব বলছেন দেশের আইনজীবীরা। পেতে পারে না তো। সেই অর্থে রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে কোনো রকম চুক্তি নেই, কোনো রকম আইন নেই। যেটা বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি আছে, প্রত্যাপন চুক্তি, সেটা অপরাধীদের। যার শাস্তি ১ বছরের বেশি হয় তার ক্ষেত্রেই এই চুক্তিটা প্রযোজ্য হয়। সুতরাং এই চুক্তিটি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রীয়ভাবে উচ্চ পদমর্যাদায় যদি কেউ থাকে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এই চুক্তিতে এমন কিছু বলা নেই। তবে বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিকভাবে দেখছে দিল্লি, আর এই ক্ষেত্রে সামলে রাখছে আওয়ামী লীগের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৬ বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১/১১ জরুরি অবস্থার সরকার ও পরে আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে মামলা হয় অর্ধশতাধিক। এর মধ্যে সাজা হয়েছে ৬ মামলায়, কিছু স্থগিত। ২০০৭ সালে গ্রেফতারের পর বন্দিদশায় নির্যাতনের শিকার হন তিনি। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর ফেরা হয়নি দেশে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর তারেক রহমানকে দেশে ফেরানোর প্রত্যাশা তৈরি হয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রাজনৈতিক মামলায় অনেকের সাজা মওকুফ বা প্রত্যাহার হলেও বড় ধরনের অগ্রগতি নেই তার বিষয়ে। তাই আইনি জটিলতার দ্রুত অবসান চায় বিএনপি। এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত সময়ের মধ্যে তার ফিরে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সকল মামলা প্রত্যাহার করে, তার নামে যে সাজাগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করে তাকে, এটা ১ ঘন্টার বিষয়। এটা আজকে যে কোনো সময় একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা প্রত্যাহার করা যাবে। আইনজীবীরা বলছেন, সরকার চাইলে আইনি বাধা সরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব। এই মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সে কারণে তিনি, সরকার যদি ইচ্ছা করেন তাহলে পরে তাকে এই মামলার থেকে অব্যাহতি দিতে পারেন, এবং অব্যাহতি দিলে জনাব তারেক রহমান সাহেবের দেশে আসতে কোনো বাধা নাই বলে আমি আইনজীবী হিসেবে মনে করি। এই জ্যেষ্ঠ আইনজীবী আরও জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা যখন 400 কোটি ঘনফুট তখন মিলছে 250 কোটি ঘনফুটের মতো। জ্বালানি খাতের বেহাল দশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন। এজন্য ব্যবসায়ীরা দুষছেন বিদায়ী সরকারের অদূরদর্শিতা ও স্বেচ্ছাচারিতাকে। এই যে গ্যাসের সংকট, তাহলে ওনাদের পরিকল্পনাটা কোথায় ছিল? ওনারা কি ধরনের প্ল্যানিং করছে? ওনারা তো আমাদেরকে নিয়ে চিনিবিনি খেলছে। একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানে আপনি এত মস্কারা করলে তো হবে না। আপনাকে সময় মতো আমাদেরকে গ্যাস দিতে হবে। আমরা কি গ্যাসের জন্য পে করি না? জ্বালানি বিভাগের তথ্যমতে গত 1.5 দশক বছরে গড়ে 2টি অনুসন্ধান কূপও খনন হয়নি। ফলে 2017 সালে গ্যাসের মাস্টার প্ল্যানে এলএনজি আমদানি প্রাধান্য পায়। বিশেষজ্ঞরা বলছেন, নিজস্ব গ্যাস অনুসন্ধানে দীর্ঘদিনের উদাসীনতার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। গ্যাস সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গতি, ধীর গতি। এই ধীর গতির ফলে যে পরিকল্পনা করা হয় সেটা বাস্তবায়নে যেটা 2 বছরের সময় দেওয়া হয় সেটা লেগে যায় 4-5 বছর। সুতরাং এর থেকে বার হয়ে যদি না আসতে পারি এই ধীর গতির ব্যবস্থাপনা থেকে, তাহলে আমাদের এই গ্যাসের সমস্যার সমাধান হবে না। দেশের 29 গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে আছে 20টি, যেগুলোর মজুদ 7.32 TCF। বাড়তি গ্যাস পেতে 2023 সালে পেট্রোবাংলা অনুসন্ধান উন্নয়ন সহ মোট 50টি কূপ খননের উদ্যোগ নেয়, যার মধ্যে 15টি খনন শেষ হয়েছে। 35 কূপের 18টি খনন করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। বাকিগুলোতে বিদেশি ঠিকাদার নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রে। আমরা 14টি কূপ খনন করে যে সাকসেস রেট পেয়েছি, আমরা আশা করছি যে এই হারে যদি আমাদের সাকসেস থাকে তাহলে আমরা 600-র কাছাকাছি চলে যাব। কোনো কূপে যদি অভূতপূর্ব পরিমাণ বেশি পাই তাহলে এটা ক্রস করতে পারে। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দেখা যায় 2030-31 অর্থবছর গ্যাস ক্ষেত্রের বিদ্যমান কূপগুলোর উত্তোলন নামতে পারে 70 কোটি ঘনফুটে। তখন দৈনিক গ্যাসের চাহিদা থাকবে প্রায় 500 কোটি ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর 3 সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। সময়সীমা শেষ হওয়ার পর দেখা গেছে চট্টগ্রামে লাইসেন্স করা 725টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 73টি এখনও জমা পড়েনি। অস্ত্র জমা না দেওয়ার তালিকায় আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ অনেক রাজনৈতিক নেতা। পুলিশ বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেয়ায় লাইসেন্স করা অস্ত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সেগুলো উদ্ধারে অভিযান পরিচালনা ও মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোতোয়ালি থানায় 68টা লাইসেন্সের মধ্যে একজন অস্ত্র কিনে নেয়, 67টা লাইসেন্স আছে। তো এই এর মধ্যে মোট 60টি অস্ত্রের জমা পড়েনি। তো এগুলোর ব্যাপারে আমরা কাজ করতেছি, কেন জমা পড়েনি। এদিকে 5 আগস্ট চট্টগ্রাম শহরের 15টি থানায় হামলা হয়। লুট করা হয় 5 শতাধিক অস্ত্র ও 10,000-এর বেশি গুলি। পরে অভিযান চালিয়ে প্রায় 90% অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যখনই পাবলিকের হাতে যাবে বা যার হাতে যাক বা যে ধরনের গোষ্ঠীর হাতে যাক, সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। সুতরাং এই অস্ত্রগুলো যাতে কোনোভাবেই এই সন্ত্রাসী গোষ্ঠী বা নাশকতাকারীদের হাতে না যায়, সে ব্যাপারে কিন্তু আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। AK-47 কিংবা চাইনিজ রাইফেল এগুলো আসলে ক্যারি করা এত সহজ না। তো ওই সেন্সে আমাদের ধারণা অধিকাংশ অস্ত্রই আসলে আমাদের চট্টগ্রাম থেকে যে অস্ত্রগুলা লুট হয়েছে সেগুলো হয়তো চট্টগ্রাম কেন্দ্রিক এলাকাতেই আছে। তো আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখনো কাজ করে যাচ্ছি এবং আশা রাখি অধিকাংশ অস্ত্রই আমরা উদ্ধার করতে পারব। অপরাধীদের হাতে যাওয়ার আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতার কথা জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের ছবি। নিচের দিকে লেখা, এই ইসরায়েলি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এতে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কমান্ডারদের ছবিও। শেষ খবর পাওয়া পর্যন্ত এই পোস্টার নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ছবি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হলে বলা যায় এর মধ্য দিয়ে এই প্রথম এমন সন্ত্রাসীর তালিকা হলো।
গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এর সঙ্গে সম্প্রতি লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানো শুরু করে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন ও ইরান সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। সবকিছুর কেন্দ্রে ইসরায়েল। এ কারণে পারমাণবিক বোমা বানিয়ে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের অনেকে।